আসসালামু আলাইকুম। আম একজন উদ্যোক্তার জন্য আসলে আ ১ম যে obstacle অথবা ১ম যে স্টেপ তাকে অতিক্রম করতে হয়, সেটা মূলত বিজনেস স্ট্র্যাটেজি আ এবং স্ট্র্যাটেজির ইমপ্লিমেন্টেশন। এটা তার ১ম স্টেপ, যে স্টেপে তাকে হোঁচট খেতে হয়। ধরেন কেউ একজন একটা ব্যবসার পরিকল্পনা করল। তো অবভিয়াসলি বিজনেসের পরিকল্পনার সাথে সাথে স্ট্র্যাটেজিক প্রশ্ন ওঠে। কিভাবে ব্যবসাটা করবে এটা যেমন জরুরি, তার আগে কি নিয়ে ব্যবসা করবে এটাও খুব জরুরি। তো আমরা যাকে আসলে আইডিয়া বলি। তো আমরা ধরলাম যে আসলে কেউ একজন চিন্তা করলো, ধরেন সফটওয়্যার বানিয়ে ব্যবসা করবে, অথবা কেউ চিন্তা করলো যে আমি আলু পটলের ব্যবসা করব, অথবা সে হয়তো অন্য আরেকটি পণ্য নিয়ে ব্যবসা করার কথা শুরু করার কথা চিন্তা করলো। এখন এই যে শুরু করার কথা চিন্তা করলো, এর পরপরই আসলে প্রশ্ন ওঠে যে সেটা কিভাবে করবে, মানে ব্যবসাটাই কিভাবে করবে। তো অবভিয়াসলি এই যে কিভাবে করবে, আমরা যাকে অনেক সময় সাধারণ ভাষায় প্ল্যান বলি, প্ল্যান প্ল্যান এবং স্ট্র্যাটেজি অনেক সময় আমরা এটাকে গুলিয়ে ফেলি, যে একই ভাবি যে প্ল্যানও যা স্ট্র্যাটেজিও আসলে তাই। প্ল্যান বিষয়টা অনেকটা লিখে বা একটা, মানে প্ল্যান তো আমি বাংলায় বললে পরিকল্পনা। তো সাধারণত আমরা যেটা করি সেটা হলো বিজনেসের আসলে প্রথম কথাটি হলো স্ট্র্যাটেজি। অনেকে যদিও অনেকে বলেন যে বিজনেস করার আগে আইডিয়া দরকার, আমি বলি যে আসলে বিজনেস করার আইডিয়াটা কি হবে এটা আসলে স্ট্র্যাটেজি থেকে আসতে হবে। কেন স্ট্র্যাটেজি থেকে আসতে হবে? প্রথমত স্ট্র্যাটেজির দুটো পোর্শন আছে, দুটো। খুব পরিষ্কার করে যদি বলি, স্ট্র্যাটেজির দুটো পার্ট আছে। একটা হলো ইউ হ্যাভ টু সেট এ গোল। গোল আমরা যাকে স্বপ্ন বলি। এখন গোল জিনিসটা কি আসলে? গোল জিনিসটা হচ্ছে আমি কোথায় আসলে পৌঁছাতে চাই। এখন ব্যাপারটা হলো যে আমি কোথায় পৌঁছাতে চাই, এটা আপনার বিজনেস আইডিয়া অথবা যে জিনিসটা বা পণ্য নিয়ে আপনি ব্যবসা করবেন তার উপর নির্ভর করে না। সিম্পল। মানে কি? ধরেন আপনি একটা গোল ঠিক করলেন যে আমি আলু নিয়ে ব্যবসা করে ১০০ কোটি টাকা আর্ন করব, মানে ১০০ কোটি টাকার মালিক হব। এখন ব্যাপারটা হচ্ছে আপনার ১০০ কোটি টাকায় পৌঁছাবেন ব্যবসা করে, এটা আপনার গোল সেট, ঠিক আছে। কিন্তু সেটা আলু নিয়ে না হয়ে পটল নিয়েও হতে পারে, অথবা এমনও হতে পারে সেটা আলু পটল বাদে অন্য কিছু নিয়ে হলো। ধরেন আপনি আপনার সুবিধা মতো যেটা আপনি পান আপনি সেটাই শুরু করবেন, কিন্তু আপনার লক্ষ্য হচ্ছে আমি আগামী ১০ বছরের মধ্যে ১০০ কোটি টাকা কামাই করব। এখন এই ১০০ কোটি টাকা আপনার গোল, কিন্তু আলু বা পটল অথবা সিম বা বেগুন আপনি কি নিয়ে ব্যবসা করবেন, আপনার ব্যবসার যে পণ্য অথবা ব্যবসার যে আইডিয়া, সেটা আসলে আপনার এই ১০০ কোটির উপর নির্ভর নাও করতে পারে। মানে কি? মানে হলো ১০০ কোটি টাকা আপনার গোল, আলু পটল বেগুন যা আছে এটা হলো প্ল্যান। আপনি কোন পার্টিকুলার বিষয়টা নিয়ে কাজ করবেন, কিভাবে করবেন, কিভাবে করবেন এটা আসলে প্ল্যান, কিন্তু তার আগে আপনার একটা কৌশল থাকতে হবে। কৌশল, স্ট্র্যাটেজি মানে আসলে সহজ বাংলায় যদি বলি কৌশল। আপনার কৌশলটা কি হবে? এখন কৌশলের মধ্যে আপনার অনেক কিছু থাকবে। কৌশলের মধ্যে প্ল্যান থাকবে, কৌশলের মধ্যে আপনার প্রোডাক্ট থাকবে, কৌশল এটার মধ্যে আমরা যাকে আইডিয়া বলি সেটা থাকবে, এবং আরো অনেকগুলো ব্যাপার থাকবে। বাট আপনাকে একটি কৌশল করতে হবে ওই ১০০ কোটি টাকায় পৌঁছানোর জন্য। এখন ব্যাপারটা হলো যে আপনি যখন ১০০ কোটি টাকায় পৌঁছানোর জন্য একটি গোল সেট করলেন, অবশ্যই আপনি গোল সেট করার সময় অনেক কিছু চিন্তা করবেন। আপনার গোল সেট করার সময় আপনি অবশ্যই আপনাকে যতদূর সম্ভব গোল সেটিংটাও আপনাকে অনেক ভেবে চিন্তা করতে হবে, বিচার বিশ্লেষণ করে করতে হবে। আপনি এমনি এমনি হঠাৎ করে ১০০ কোটি টাকার কথা বলে দেবেন না। মানে আপনার মনে আসলো
আপনি বলে দিলেন ঘটনাটা আসলে এরকম হলে আপনার সেটা গোল হয়নি, ইটস নট ইউর গোল। কারণ আপনাকে গোলের আগে অনেক কিছু চিন্তা ভাবনা করতে হবে। এরপরে আপনাকে চিন্তা করতে হবে আপনি গোলে কিভাবে পৌঁছাবেন, কোন কৌশলে আপনি গোলে পৌঁছাবেন। ধরা যাক আপনি আহ, আপনি অনেক ভেবে চিন্তে ঠিক করলেন যে আমার মনের একটা স্বপ্ন যে আমি আগামী 10 বছরের মধ্যে আমি এই পার্টিকুলার জায়গাটায় যেতে চাই। ধরেন সেটা হয়তো টাকার অঙ্কে আপনি 100 কোটি টাকা বলবেন না, কিন্তু এমন হতে পারে যে আপনি এটার সাথে আনুষঙ্গিক আরো অনেক কিছু চিন্তা করতে পারেন। আপনি চিন্তা করতে পারেন যে আমি যে ব্যবসাটা করব তার এরকম স্থিতি হবে, তার অনেকটা স্বপ্নের মতো, তার অফিস এমন হবে, তার ব্যবসার ধরন এরকম হবে। তো অফকোর্স আপনি আপনি আপনার জ্ঞানের বাইরে কোনো ব্যবসার ধরনের কথা চিন্তা করবেন না। আপনি আপনার জ্ঞানের মধ্যেই কোনো একটা ধরনের কথা চিন্তা করবেন, যা আপনি দেখেননি সেরকম কোনো কিছু একটা বিজনেসের ধারণা আপনি করবেন না। যে বিজনেস সম্পর্কে আপনার কোনো ধারণাই নাই অথবা আপনার মাথায় নাই, কোনো কিছুই আপনি জানেন না, সেরকম কোনো বিজনেস পরিকল্পনা আপনি করতে পারেন না, কারণ আপনি তো ওটা জানেন না। এর পরবর্তীতে কথা হলো যে আপনি যে গোলটা সেট করবেন, ইট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। আপনাকে খুব জেনে শুনে বুঝে গোল এস্টাবলিশ করতে হবে। ইভেন এমনও হতে পারে যে আপনি একটা গোল এস্টাবলিশ করতে 2 বছর সময় নিলেন, আপনি কি করবেন এটা ঠিক করতে আরো অনেক সময় লেগে যেতে পারে। কারণ অফকোর্স আপনি যখন গোলে যাবেন সেই গোলটা রিয়েলিস্টিক চিন্তা করার সাথে সাথে আপনাকে এই কথাও চিন্তা করতে হবে যে আমার কাছে কি আছে। এবং এই পুরো প্রক্রিয়াটা অনেকটা আপনার অনেকটা ক্রমবর্ধমান প্রক্রিয়া, অথবা এটাকে যদি আমি বলি চলমান প্রক্রিয়া। তার মানে আপনি একটি গোল সেট করছেন, সাথে স্ট্র্যাটেজি ঠিক করছেন, আবার আপনি স্ট্র্যাটেজি ঠিক করতে গিয়ে দেখলেন যে সেট করা যে গোলটা এটা ঠিক হয়নি, আপনি আবার আপনি গোলে গিয়ে আবার হাত দিচ্ছেন, সেই গোল থেকে আবার আপনি স্ট্র্যাটেজিতে আসছেন, আপনি আবার প্ল্যান করছেন। এবং এই পুরো ব্যাপারটা যেটা আমি বলছি এটা এমনও হতে পারে চক্রাকারে আপনি অনেক দিন চালাচ্ছেন, এবং একটা পর্যায়ে আপনি হয়তো নিশ্চিত হলেন যে ইয়েস, আপনি যে গোলটা সেট করেছেন সেটা এখন আপনার কাছে সঠিক মনে হচ্ছে যে এইটা আমার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা সঠিক গোল হবে। কারণ যতক্ষণ না আপনি বুঝতে পারছেন যে এটা কতখানি সঠিক, ততক্ষণ পর্যন্ত আসলে আপনি যেতে পারবেন না, অথবা আপনি আসলে নেমে পড়তে পারবেন না, অথবা মানে যতক্ষণ না আপনার এই গোলটা ঠিক হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি কোনো প্ল্যানও করতে পারবেন না। কারণ প্ল্যান করার জন্য আপনার এই গোলটা স্পেসিফিক হতে হবে। কারণ প্ল্যান হলে পরেই আপনি অনলি বলতে পারেন যে আমি এখন প্ল্যান করেছি, আমার এখন প্ল্যান অলরেডি ডান, এবং এইটা নিয়ে আমি বিজনেস করব, সেট গোল হয়ে গেছে। তার মানে গোল সেটিং আপনি করবেন। এখন গোল যখন আপনি সেট করলেন, এবং অলরেডি বলা হলো যে এটা একটা আইটারেটিভ প্রসেস, আপনাকে অনেকবার এই প্রসেসটা করতে হবে, এটা 1-2 বার না, অসংখ্য বার, এটা 1000 বার হতে পারে, এটা লাখ বার হতে পারে। আপনি আপনি গোল সেট করবেন, দেখছেন আপনার স্ট্র্যাটেজিটা ঠিক হচ্ছে কিনা, আবার আপনি গোলটা চেঞ্জ করলেন, এইভাবে করে একটা পর্যায় পর্যন্ত কাজে নামার আগে আপনি এটা সেট করবেন। এখন প্রশ্ন হচ্ছে আমরা স্ট্র্যাটেজি কাকে বলে, এটা সংজ্ঞায় বললাম যে স্ট্র্যাটেজি হচ্ছে গোল সেট করা এবং সেই গোলে পৌঁছানোর জন্য যা কিছু আছে তার সমস্ত কিছুর ব্যবস্থা করা। তার মানে সমস্ত কিছু প্ল্যান করা, মানে আপনি করে ফেলেছেন এমন না, কিন্তু সবকিছুর ব্যবস্থা করা, এটাকে স্ট্র্যাটেজি বলে। এখন এই যে ব্যবস্থাপনাগুলো, এটার মধ্যে কি থাকবে? এটার মধ্যে প্রাইমারিলি আপনার 4টা জিনিস থাকতে হবে। তার মানে আপনাকে স্ট্র্যাটেজি বানাতে গেলে, কৌশল নির্ধারণ করতে গেলে আপনার অবশ্যই 4টে জিনিসের প্রয়োজন হবে। সেটা কি কি? প্রথম হচ্ছে আপনার স্ট্রেংথ কি আছে, আপনার স্ট্রেংথ। এখন এই স্ট্রেংথটা, আপনার স্ট্রেংথ বলতে কি বোঝায়, এটা অনেক বড় ব্যাপার, খুব ছোটখাটো না। আপনার স্ট্রেংথ কি এটা আপনাকে এক্সপ্লোর করতে হবে প্রথমে। আপনি আসলে কোন বিষয়ে এক্সপার্ট এটা আপনাকে জানতে হবে। যে কোনো কিছুর স্ট্র্যাটেজি বানাতে গেলে, আসলে কৌশল নির্ধারণ করতে গেলে আপনাকে স্ট্রেংথ আপনাকে আগে জানতে হবে, বুঝতে হবে, এবং স্ট্রেংথ আপনাকে স্পেসিফিক করতে হবে। ধরেন এই মুহূর্তে আমার একটা জিনিসের কথা মনে পড়ছে, ধরেন পদ্মা সেতু হবে কি হবে না, বা পদ্মা সেতু প্রকল্প। এখন নিশ্চয়ই পদ্মা সেতু প্রকল্প যখন মাথায় আসলো, মানে আমরা যাকে প্ল্যানিং ফেজ বলছি, তারও আগে আমাদের কৌশল নির্ধারণ করতে হয়েছে। সেটা কি? সেটা হলো স্ট্রেংথ, আমার স্ট্রেংথ কি আছে।
এক নম্বর হচ্ছে আমার পকেটে টাকা কত আছে, নগদ পকেটে টাকা কত আছে। আরেকটা হচ্ছে কতখানি টাকা আমি ম্যানেজ করতে পারবো। এখন আমি যে ম্যানেজ করতে পারবো সেটাও স্ট্রেংথ, সেটা এখন নাই কিন্তু আমার এবিলিটি আছে এটা ম্যানেজ করার। তো এখন ধরেন সেখানে আমরা বুঝতে পারছি হয়তো 5 বছর 4 বছর বাংলাদেশের যে সারপ্লাস অ্যামাউন্ট আছে সেটা মানে একত্রিত করে কত টাকা হবে, এখন কত টাকা আছে, এবং তারপরের প্রশ্ন হচ্ছে আমাকে টাকা কে কে দেবে। এটাও একটা স্ট্রেংথ যে ইনি আমাকে টাকা দিতে পারে এবং এই কারণে টাকা দিতে পারে, মানে মূলধনের সংস্থান কোত্থেকে হবে সেগুলো আস্তে আস্তে তাকে ঠিক করতে হয়েছে। এবং আপনি জানেন যে সেখানে স্ট্রেংথে অনেক, বাংলাদেশের যে ডিবেটটা ছিল যে পদ্মা সেতু আমরা করতে পারবো কিনা, আপনারা জানেন যে সেখানে সবচেয়ে বড় যে ডিবেট ছিল সেটা হচ্ছে যে আমাদের আসলে স্ট্রেংথ কি আছে, স্ট্রেংথ ডিবেট, যে আমার আসলে শক্তি কতটা। তো অনেকে বলছিল যে আমার শক্তি হচ্ছে আমার যে জিডিপিতে সারপ্লাস অ্যামাউন্ট সেটা আমার শক্তি। অনেকে বললো যে না, জিডিপিতে সারপ্লাস অ্যামাউন্ট সেটাই আমার শক্তি না, আমি অন্য মানে আর কোনো সোর্স থেকে টাকা পয়সা পাই কিনা সেটা আমাকে দেখতে হবে, এবং এই সোর্সটা ধরে অনেকে হিসাব করলো যে আমাদের স্ট্রেংথ এরকম এতটা বড়, এবং সেই স্ট্রেংথের ভিত্তিতে তার পরবর্তীতে আস্তে 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 ডিগ ডাউন করে ওকে আরো বিষয়গুলো তখন সামনে আসলো। তার মানে কি মূল বিতর্ক ছিল আসলে আমাদের স্ট্রেংথে, যে আমাদের আসলে শক্তি কতটা, আমাদের শক্তি আসলে কতটুকুকে আমি শক্তি বলবো। এখন প্রশ্ন হচ্ছে আপনি বলতে পারেন যে আমার পকেটে যে টাকা আছে সেটাই তো আমার শক্তি। নো, আরেক দল বলতে পারে যে ভাই আমি যে টাকাটা আছে সেটা তো শক্তি আছেই, কিন্তু কারো কাছ থেকে আমি টাকা নিতে পারি কিনা এটাও একটা শক্তি। তার মানে আমি যে টাকা নিতে পারি, এবল টু টেক মানি, এবল টু বড় মানি, এটাও আমার একটা শক্তি। তার মানে ওকে তার পরবর্তীতে আমার অন্যান্য উৎস থেকে আমি আরো কিছু নিতে পারি কিনা, যেমন সরকারের সেই সময় একটা স্ট্রেংথের একটা দিক ছিল, সরকারের নিজের টাকা হয়তো নাই কিন্তু সে তখন অনেকভাবে চিন্তা করছিল যে ব্যাংকে কোনোটা মানে ব্যাংকে স্থিতি অবস্থা আছে এরকম টাকা কত আছে, অথবা ইন্স্যুরেন্সের কাছে স্থিতিতে আছে এরকম কত টাকা আছে, অথবা অন্য কারো পকেটে কত টাকা আছে সেই টাকাগুলোকেও সে কিন্তু নিয়ে চিন্তা করেছে। তার মানে তার চিন্তার মধ্যে কিন্তু এই বিষয়গুলো ছিল। এরপরে আসলো কি, এরপরে আসলো যে আভ্যন্তরীণ যে সম্পদ সংগ্রহ, এর পরবর্তীতে আসলো যে মানে আভ্যন্তরীণ সম্পদ তো আসলে টোটালটাই টাকা, আমরা বুঝতে পারছি টোটালটাই টাকা, তার মানে ইন দ্য ফর্ম অফ মানি, মানে টাকা। এখন প্রশ্ন হচ্ছে টাকা দিয়ে তো আপনি আসলে পদ্মা সেতু করতে পারবেন না, আপনাকে পদ্মা সেতু করতে গেলে আন্তর্জাতিক মুদ্রা দরকার। তার মানে আপনার যে স্ট্রেংথ, মানে আপনার যে স্ট্রেংথ সেইটা বিবেচনা করতে গিয়ে আপনাকে এখন অনেক কিছু চিন্তা করতে হচ্ছে এবং অনেক জ্ঞান খাটাতে হচ্ছে যে আসলে আমার স্ট্রেংথ কত। এবং আপনারা জানেন যে এটা নিয়ে বিশাল বিতর্ক ছিল, এবং আমাদের সেই সময়ে সচিব, সেই সময়ের মন্ত্রী অথবা সেই সময়কার প্রধানমন্ত্রী, এই সমস্ত কিছু তখন কিন্তু ইনভলভ ছিল এটার মধ্যে, এবং তারা কিন্তু চিন্তা করেছিল যে আমাদের স্ট্রেংথ কত এইটা নিয়ে বিতর্কের মধ্যে আমরা জানি যে সেই বিতর্ক করতে গিয়ে একটা পর্যায়ে হয়তো তৎকালীন প্রধানমন্ত্রীকে বলতে হয়েছে যে আপনাদের যে হিসাবগুলো আছে সেই হিসাবগুলো আমরা মানি না, এই হিসাবের বাইরেও কিছু হিসাব আছে। কি হিসাব সেটা? উনি কিছু হিসাবের প্রেডিকশন করলেন, উনি বললেন যে ইয়েস, আভ্যন্তরীণ সম্পদের বাইরে আমরা আন্তর্জাতিক সম্পদও সংগ্রহ করতে পারি, যেই সম্পদটা আসলে আনসার্টেন ছিল। এবং আপনারা জানেন যে এই আনসার্টেন সম্পদকে উনি কিন্তু সম্পদের হিসাবের মধ্যে ঢুকিয়ে ফেলেছেন, এবং সেটা ঢোকানোর পরবর্তীতে উনি আসলে ম্যাথমেটিক্যালি প্রকাশ করলেন বা প্রচার করলেন যে ইয়েস, সেই প্রেডিকশনের ভিত্তিতে বলা যায় যে আমাদের স্ট্রেংথ এতটা আছে, যেই স্ট্রেংথের বিবেচনায় আমি পদ্মা সেতুর মতো প্রজেক্টে হাত দিতে পারি। তার মানে যে কোনো প্রজেক্টে, এটা শুধুমাত্র আপনি একটি ব্যবসা করতে যাচ্ছেন সেখানেই আপনাকে স্ট্রেংথ চিন্তা করতে হবে এমন না, আসলে আপনি মেয়ের বিয়ে দিচ্ছেন সেখানেও কিন্তু আপনাকে স্ট্রেংথ চিন্তা করতে হবে। অথবা আপনি সে ফর এক্সাম্পল আপনি জাপানে পড়াশোনা করতে যাবেন, তো আপনি যে জাপানে পড়াশোনা করতে যাবেন সেখানে ওকে ওই জায়গায়ও কিন্তু আপনার স্ট্রেংথ দরকার। তো ওই স্ট্রেংথের মধ্যে আপনি এটাও কিন্তু চিন্তা করেন যে আমি এখন যে 10 লাখ টাকা দিতে পারছে আমার বাবা মা, তার বাইরে আমি জাপানে গিয়ে যে কাজ করতে পারবো, ওই যে কাজ করতে পারার যে এবিলিটি, দিস পার্টিকুলার এবিলিটি, ওইটাকে কিন্তু আপনি স্ট্রেংথের মধ্যে বিবেচনা করেন। কারণ ওই বিবেচনা করার পরেই কিন্তু আপনি তখন আভ্যন্তরীণ সম্পদ, আন্তর্জাতিক সম্পদ সবকিছু সংগ্রহ করে আপনি কিন্তু তারপরে ভিসার জন্য দাঁড়ান। তার মানে এগুলো যতক্ষণ পর্যন্ত আপনি কনভিন্স না হচ্ছেন
যে ওখানে গিয়ে আমি একটি চাকরি পাবো কিনা, সেই চাকরি পাওয়ার যোগ্যতাটাও আমার একটা স্ট্রেংথ, এবং সবকিছু বিবেচনা করে আপনি যখন দেখেন যে হ্যাঁ আমি ভর্তির টাকাটা দিলে পরে ওখানে যাওয়ার পরে প্লেন ফেয়ার দিয়ে যখন আমি যাব, অথবা 6 মাস আমি যখন পড়াশোনা করব, তার পরবর্তীতে আমি যে চাকরির ব্যবস্থা করতে পারবো, সেই ব্যবস্থাপনা থেকে আমি বাকি 4 বছরের খরচ মেটাতে পারবো। যতক্ষণ পর্যন্ত আপনার মন এ ব্যাপারে পরিষ্কারভাবে সায় না দিচ্ছে, ততক্ষণ কিন্তু আপনি জাপানে যাওয়ার পরিকল্পনা করবেন না। আপনি কেবলমাত্র জাপানে যাওয়ার পরিকল্পনা তখনই করবেন যখন আপনি এই বিষয়গুলোতে কনভিন্স হবেন। এই অংশটুকু আমরা বুঝলাম। এর পরবর্তীতে প্রশ্ন আসে যে ঠিক আছে, তাহলে আমি স্ট্রেংথের মধ্যে কি কি বিবেচনা করব? অবশ্যই আমি বিবেচনা করব, আমি বলবো যারা ইয়াং আছেন অথবা যারা মিডল এজে যারা বিজনেস শুরু করতে চান, আসলে এন্টারপ্রেনিয়রশিপের কোনো পার্টিকুলার বয়স হয় না। আমরা একটা একটা বিষয় দেখি যে অধিকাংশ জায়গায় অধিকাংশ মানুষেরই ধারণা যে একেবারে ইয়াং বয়সের মানুষ মানে 19-20 বছর বা 22 বছরের মধ্যেই তাকে এন্টারপ্রেনিয়র হতে হবে। আসলে এই ধারণাটার মধ্যে গলদ আছে। আসলে মানুষ তার মৃত্যুর আগ পর্যন্ত যে কোনো পর্যায়ে যে কোনো উদ্যোগ উনি শুরু করতে পারেন। অফকোর্স ওনার উদ্যোগ শুরু করার আগে তিনি তার স্ট্রেংথ বিবেচনা করবেন, উইকনেস বিবেচনা করবেন, এবং তারপরে তার অপরচুনিটি বিবেচনা করবেন, তার থ্রেট বিবেচনা করবেন, এগুলো সবগুলোই সে বিবেচনা করবে। আচ্ছা, তো যাই হোক, আমি স্ট্রেংথে এখনো আছি। তো আমি যে কথাটা পরিষ্কার বলতে চাই যে আপনার স্ট্রেংথ যখন আপনি বিবেচনা করবেন এবং স্ট্রেংথ যখন আপনি এক্সপ্লোর করবেন, অবশ্যই সে স্ট্রেংথের বিবেচনার সাথে সাথে আপনাকে এই বিবেচনাগুলো করতে হবে যে আপনার পারিপার্শ্বিক স্ট্রেংথ কি আছে। মানে কি? মানে হলো, প্রথম কথা হচ্ছে আপনার নিজের পকেটের পয়সা। আপনার কিছু পয়সা থাকতে পারে, নাও থাকতে পারে। ধরেন আপনার কাছে কোনো পয়সা নাই। অনেকে বলে যে আমার কাছে পয়সা নাই, তাহলে আমি একটা কারবার কি করে সংগঠন করব। ইউটিউবে এখন 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 অনেক ভিডিও আছে, যে ভিডিওগুলোতে আমরা দেখি অনেক মানুষ তার জীবনে একেবারেই কোনো পয়সা ছাড়াই তিনি ধার কর্জের উপরে ব্যবসা শুরু করেছেন। এরকম ঘটনা আছে। অনেকেই আছে একেবারে নিজের কিছু নাই, উনি ব্যাংক লোনের উপরেই পুরোপুরিভাবে তার ব্যবসা বা তার কারবার সংগঠন করেছেন। এরকম ঘটনা ইউটিউবে অহরহ পাওয়া যায়। আমি কারো নাম উল্লেখ করছি না, আপনারা নিজেরাই এটা ইউ ক্যান সি দিস বাই ইউর ওন আইস। আপনি একটু সার্চ করলেই এরকম অনেককে পেয়ে যাবেন। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি যে আপনার পকেটে পয়সা নাই, ঠিক আছে, এই অংশটা নাই, কিন্তু এমন হতে পারে যে আপনি চাইলে ব্যবসার টাকা জোগাড় করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে সেই টাকা কত, এটা আপনাকে চিন্তা করতে হবে। ধরেন আপনি চাইলে 1 লাখ টাকা লোন নিতে পারেন। তো অফকোর্স আপনি এই 1 লাখ টাকা লোন নেওয়া, 1 লাখ টাকাকে স্ট্রেংথ বিবেচনা করে আপনি আগাতে পারেন। অনেকে বলতে পারে যে না, আপনি আরেকজনের কাছ থেকে লোন নিয়ে ব্যবসা শুরু করবেন, এইটা কি ভালো হচ্ছে? আমি একটি কথা খুব দ্ব্যর্থহীনভাবে বলতে চাই যে এখানে চারপাশে আমরা অনেক ভিডিও এরকম দেখি, যেখানে দেখা যাচ্ছে যে নিজের পকেটে পয়সা নাই, কিন্তু উনি ধারকর্য করেও অনেক বড় বড় কারবার উনি সংগঠন করেছেন। তার মানে কারবার আরেকজনের টাকায় সংগঠন করা যাবে না এমন কোনো কথা নেই। তার মানে আরেকজনের টাকাকে আপনি স্ট্রেংথ বিবেচনা করতে পারেন যদি আপনার কাছে মনে হয় যে উনি আপনাকে টাকা দিতে পারে। এটা হলো 2 নম্বর। 3 নম্বর, অবশ্যই আপনার আরেকটা স্ট্রেংথের মধ্যে পড়বে আপনার আপনার চারপাশের অবস্থা কি। মানে কি? মানে হচ্ছে, ধরা যাক আপনি একটি পরিবারের বড় সন্তান। এখন আপনার বাবা চাকরি চলে যাচ্ছে বা চাকরি শেষ হয়ে যাচ্ছে। সে ফর এক্সাম্পল আগামী 5 মাসের মধ্যে তিনি রিটায়ারমেন্টে চলে যাবেন। এখন এই যে বাবা 5 মাসের মধ্যে রিটায়ারমেন্টে চলে যাবেন, তাহলে আপনাকে এখন এটা চিন্তা করতে হবে যে 5 মাস পরে আপনার বাবা যখন রিটায়ারমেন্টে যাবে, ততদিনে আপনার ব্যবসাটা সংগঠিত নাও হতে পারে। এখন তারপরে আপনার সংসার চালানোর জন্য, হাল ধরার জন্য আপনার ডাক পড়বে কিনা। যদি আপনার ডাক পড়ে তাহলে এটা একটা উইকনেস, কিন্তু যদি আপনার অবস্থা এমন হয় যে 5 মাস পরে বাবার খরচ আমাকে মিট আপ করতে হবে না, অথবা পরিবারের খরচ আমাকে মিট আপ করতে হবে না, সেরকম ব্যবস্থাপনা আমাদের সংসারের আছে, তাহলে আপনি অফকোর্স এই অবস্থাটাকে একটা স্ট্রেংথ বিবেচনা করতে পারেন। তার মানে আপনার চারপাশের পরিবেশ পরিস্থিতি কিরকম, সেটাও আপনার একটা স্ট্রেংথ। এরপরে যেটা অধিকাংশ মানুষ যেটাকে আসলে গণায় ধরে না, সেটা হচ্ছে যিনি কারবারটা সংগঠন করবেন ওনার মেন্টাল সিচুয়েশন কি বা মেন্টালিটিটা কেমন।
এবং অতীতে কি বলে এবং সেটার জাজমেন্ট উনি একা করলে হবে না। ধরেন প্রত্যেকটা মানুষের কাছেই সে নিজেই হিরো, মানে তার কাছে সে হিরো। ধরেন একটি লোক তার জীবনে সে তেমন কিছু করার অভিজ্ঞতা নাই এবং মোটামুটি ভাবে একজন লোক ধরেন তার বয়স 40 ইয়ার্স। এখন এই 40 বছরের মানুষটি ধরেন ইউনিভার্সিটিতে ভালো ছাত্র ছিল এবং তারপরে যেটা হয়েছে উনি ভালো চাকরি পেয়েছেন, ওনাকে 2 দিনও বেকার থাকতে হয়নি, উনি সাথে সাথে চাকরি পেয়েছেন। চাকরির 2 বছরের মধ্যে তিনি আরো একটি চাকরি পেয়েছেন। এভাবে করে উনি 3-4টি চাকরি চেঞ্জ করে এখন মোটামুটি ভাবে ওনার বেতন 3 লক্ষ টাকা এবং এই 3 লক্ষ টাকার যে জার্নিতে উনি এখন এই জায়গায় পৌঁছেছেন, এই পর্যন্ত ঝামেলাবিহীন ভাবে ওনার উনি সমস্ত কিছু অতিক্রম করে গেছেন এবং যাওয়ার পরে এখন ঝামেলাবিহীন ভাবে উনি আসলে 3 লাখ টাকার চাকরিতে পৌঁছেছেন। এখন এরকম একটা জায়গায় উনি চাকরিটা ছেড়ে ব্যবসার কথা চিন্তা করছেন। তাহলে খেয়াল করেন উনি কিন্তু ব্যর্থতাগুলো কিন্তু দেখে নাই, মানে ওনার অভিজ্ঞতার মধ্যে ব্যর্থতা কিন্তু যোগ হয়নি, মানে উনি ব্যর্থতার স্বাদ কিন্তু পাননি এবং উনি বেকার থাকার স্বাদ পাননি। উনি শুধু শুধু মাত্র মানুষের টাকা পেয়েছেন এবং উনি মাস গেলে বেতন পেয়েছেন, এগুলো সবকিছু নিশ্চিত ছিল। এখন খেয়াল করেন এই যে জায়গাটা, এই পুরো জায়গাটা ওনার আসলে উইকনেস হিসেবে বিবেচিত হবে। মাস গেলে বেতন পাওয়া একজন এমপ্লয়ির জন্য স্ট্রেংথ, মাস গেলে বেতন পাওয়া একজন এন্টারপ্রেনিউর যিনি ব্যবসা শুরু করতে যাচ্ছেন তার জন্য এটা একটা উইকনেস। কেন? প্রথম কথা হচ্ছে যিনি বেতন পেয়ে অভ্যস্ত, ওনার মেন্টাল অথবা ওনার সাইকোলজিক্যাল একটা স্ট্যাটাস আছে যে আমি মাস গেলে বেতন পাবো। তার মানে ঘটনা যাই ঘটুক আমি বেতন পাবো এবং আমি প্রতি মাসে বেতন পাই। যিনি প্রতি মাসে বেতন পান উনি এই স্ট্যাটাসটা কল্পনাই করতে পারবেন না যে আমি যখন থেকে এন্টারপ্রেনিউর তখন থেকে আমি আসলে বেতন পাবো না। এখন এই বেতন না পাওয়ার বিষয়টা কি আমি হজম করতে পারবো কিনা এবং ওই স্ট্রেংথ বা মানসিক শক্তি কি ওনার আছে যে ওই বেতন না পাওয়া অবস্থাতে উনি নিজেকে ঠিক রাখতে পারবেন। কারণ আসলে মানে এক্সটার্নাল ঠিক রাখার তাই মানে চেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে উনি কি নিজেকে ঠিক রাখতে পারবেন কিনা। এবং আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই, সেটা আমার নিজের এক্সপেরিয়েন্স থেকে বলতে চাই, সেটা হলো যিনি খুব বড় টাকা পেয়ে অভ্যস্ত এবং মাসের 5 তারিখের মধ্যে বেতন পেয়ে অভ্যস্ত, এরকম একটি স্ট্যাটাসের মানুষ, আমি আবারও বলছি এরকম একটি স্ট্যাটাসের মানুষ, তার এই মেন্টাল সিচুয়েশন বা চারপাশের যে অবস্থা, এই অবস্থা তার জন্য একটা বড় উইকনেস, এটা কোনো মতেই স্ট্রেংথ নয়। বরং যদি বলা হতো যে উনি গত 1 বছর ধরে বেকার, উনি 1 বছর ধরে বেকার আছেন এবং বেকার থাকার পরে উনি ব্যবসাটা শুরু করতে যাচ্ছেন, তাহলে আমি বলবো যে এই 1 বছরে উনি ওনার নিজেকে ভেঙে চুরে অনেকখানি শক্ত করেছেন, মানে উনি শক্ত মাটি হয়েছেন। কিন্তু যেই লোকটা গত মাস পর্যন্ত বেতন পেয়েছে, সেই লোকটা গত মাসের পরে এই মাসে যখন এন্টারপ্রেনিউর হিসেবে নাম লেখাচ্ছেন ব্যবসায়ী হিসাবে, তার মানে উনি আসলে ভেঙে চুরে কোনো কিছু হন নাই, উনি নরম কাদামাটি এবং উনি এক কথায় যদি বলি যে ব্যবসার ক্ষেত্রে উনি উপযুক্ত কিনা ওনাকে অনেক গভীরভাবে চিন্তা করতে হবে এবং উনি একা চিন্তা করলে হবে না, ওই ওনার চিন্তাটা বাইরের একজনকে করে দিতে হবে যে ভাই আপনার চারপাশের পরিস্থিতি থেকে মনে হচ্ছে যে আপনি এখনো পর্যন্ত ব্যবসার জন্য উপযুক্ত অথবা উপযুক্ত নয়। তার মানে উনি একা এই স্ট্রেংথ বিবেচনা করলে হবে না, তার মানে বাইরের একজন কাউকে লাগবে যিনি এসে বলবেন যে ভাই আপনাকে দেখে আপনাকে বুঝে আপনার অবস্থা বুঝে আমার মনে হচ্ছে না আপনি কোনো ব্যবসা করার উপযোগী এখনো হয়েছেন। তার মানে ব্যবসার যে ভার অথবা বিজনেস করবার যে কষ্টটা, এর মধ্যে একটা কষ্ট আছে, এন্টারপ্রেনিউরশিপের মধ্যে আপনার অনিশ্চয়তা আছে, এই গভীর অনিশ্চয়তার মধ্যে যাওয়ার মতো উপযুক্ততা আপনি অর্জন করেছেন কিনা, ইট ইজ এ কোয়েশ্চেন। তার মানে যিনি কারবার সংগঠন করবেন, ব্যবসা করবেন, ওনাকে এই অবস্থাটাও চিন্তা করতে হবে এবং এটা সবচেয়ে ভালো হয় উনি যদি একাধিক মানুষের সাথে কথা বলে ওনার স্ট্রেংথ সম্পর্কে একটা ধারণা উনি যেন নিয়ে নিতে পারেন, এই ধারণাটাকে আমি স্ট্রেংথ বলবো। তাহলে কি দাঁড়ালো? প্রথম আমরা যেটা বুঝতে পারছি যে স্ট্রেংথের এখানে অনেকগুলো দিক আছে এবং সেই দিকের মধ্যে তার মেন্টাল স্ট্যাটাসটাও একটা খুব বড় দিক, তার পরিবার এবং তার চারপাশের জগৎ, এগুলোর সমস্ত কিছু তার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এই জগতের কোনো কিছু একজনের সাথে আরেকজনেরটা মিলবে না। তার মানে ধরা যাক
কবির এবং রহিম, ওনারা দুইজন একই অফিসে একই স্ট্যাটাসে চাকরি করত। এখন চাকরি করার পরে ওনারা দুইজনই চাকরি ছেড়ে এখন ব্যবসা শুরু করছে, দুটি আলাদা ব্যবসা শুরু করছে, অথবা একই ব্যবসা শুরু করতে পারে। এখন আপনি হয়তো সোজা ইকুয়েশনে হিসাব করবেন যে কবির এবং রহিম অথবা রহিম এবং করিম ওই দুজনের স্ট্রেংথ সেম, সমান। আমি বলবো এই যে সমান বিবেচনা করাটাই ভুল। তার মানে দুজনের স্ট্রেংথ সমান নয়। হ্যাঁ, স্ট্রেংথ যে বিষয়গুলো নিয়ে, যে প্যারামিটারগুলো নিয়ে স্ট্রেংথ বিবেচনা করা হয় তার মধ্যে দুটো মাত্র সমান, মানে দুটো অথবা একটা বিষয় সমান, যে হ্যাঁ দুজনেরই বয়স একই, দুজনেরই ডিগ্রি সেম, দুজনেই একই বেতন পান, হ্যাঁ এইগুলো প্যারামিটার সমান। কিন্তু দুজনেরই পরিবেশ ভিন্ন হতে পারে, দুজনেরই পারিপার্শ্বিকতা ভিন্ন হতে পারে, দুজনেরই পরিবার এবং তাদের স্ট্রেংথ ভিন্ন হতে পারে। এবং এক্ষেত্রে পরিবার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একজনের পরিবার এটার সাথে অ্যাকাস্টাম না, আরেকজনের পরিবার এটার সাথে অ্যাকাস্টাম। এই যে পরিবারের যে স্ট্রেংথ, ওনাকে স্ট্রেংথ ক্যালকুলেশনের সময় এটাকে ওনার চিন্তায় রাখতে হবে। এবং বাংলাদেশের অধিকাংশ মানুষ যারা এন্টারপ্রেনিউর হন, ওনাদের সবচেয়ে বড় ভুল হচ্ছে এই জায়গায়। তার মানে ওনারা দুইজন ধরে নেন আমরা দুইজন একই বয়সী, আমরা দুইজন একই ইনকাম করি, সুতরাং ডিগ্রিও সেম, সুতরাং আমরা দুজনই একটি ব্যবসায় ঝাঁপ দিতে পারি। তো এখানে ঘটনা হচ্ছে আপনি এখানে দুইজন লোক, একজন লোক ধরেন লোহা, আরেকজনের ওকে একজন লোহা হয়েছে ধরেন লোহা সামহাউ, আরেকজন ধরেন মাটি। তার মানে এই লোহা এবং মাটিকে আমি জড়ো করে এখানে পুকুরে বা এক জায়গায় ফেলে দিলাম। এখন পুকুরে যখন এই লোহা মাটি একসাথে পড়ে যাবে, আপনারা বুঝতেই পারছেন যে পানির নিচে নামতে নামতে লোহাটা ঠিক থাকবে, কিন্তু এখান থেকে ওই যে মাটিটা সেটা কিন্তু গলে যাবে। তার মানে অটোমেটিকলি সে যখন নিচে গিয়ে পড়বে ততক্ষণে সে গলে গেছে। তার মানে দুইটি লোক ব্যবসা শুরু করেছে, আপাতত মনে হচ্ছে একই স্ট্যাটাস, কিন্তু পরবর্তীতে ব্যবসা শুরু করার পরে একটা পর্যায়ে ধরা পড়বে যে একজন টিকে গেছে, আরেকজন অর্ধেক পথেই তাকে ব্যাক অফ করতে হয়েছে, অথবা অর্ধেক পথেই তাকে অন্য দিক পরিবর্তন করতে হয়েছে, অথবা তাকে হ্যান্ডস অফ করতে হয়েছে, এবং অর্ধেক পথে উনি সিদ্ধান্ত নিয়েছেন আমি আর যাব না। এটা কেন হলো? এটা হয়েছে এই কারণে যে আসলে দুজনের স্ট্রেংথ কখনো সমান হতে পারে না, কারণ দুজনের অনেকগুলো প্যারামিটারের বিবেচনায় স্ট্রেংথ বিবেচনা করতে হবে, এবং সেই প্যারামিটারগুলো বিবেচনা করা হয়নি বিধায় এই ঝামেলাটা শুরু হয়েছে। এরকম অনেক এক্সাম্পল দেওয়া যাবে। 6 বন্ধু ব্যবসা শুরু করলো, তারপরে 1 বছর যেতে না যেতে 2 বন্ধু চলে গেল, ঠিক আছে। এরপরে আরো 1 বছর পরে আরো 2 বন্ধু আমেরিকায় চলে গেল, এবং আরো 1 বছর পরে একজন যে বাকি ছিল সে সরকারি চাকরিতে জয়েন করলো বিসিএস এ, একজন মাত্র রইল টিকে, এবং সে আরো 2 বছর পরে, অর্থাৎ টোটাল ব্যবসা শুরু 6 বছর পরে তিনিও আর থাকতে না পেরে তিনিও আমেরিকায় চলে গেলেন, এবং সেই ভদ্রলোকের সাথে আমার আমেরিকায় গিয়ে দেখা হলো। তো আমি তাকে সেখানে জিজ্ঞেস করলাম যে আপনি তো 6 বন্ধু একসাথে বুয়েট থেকে পাশ করেছেন, 6 বন্ধু একই রকম স্ট্রেংথে একই সাথে শুরু করেছিলেন, তো তাহলে কি 6 বন্ধুর স্ট্রেংথ নিশ্চয়ই একই রকম থাকার কথা, একই রকম ছিল, তো তাহলে এই ঘটনাগুলো ঘটলো কেন? তো পরবর্তীতে সে যা বললো সেটা এরকমই, যে আসলে তার দোষ নেই, কখনো ওয়াইফের কারণে তাকে ছেড়ে দিতে হয়েছে, কখনো পরিবারের কারণে তাকে ছেড়ে দিতে হয়েছে, কখনো পারিপার্শ্বিক অবস্থার কারণে তাকে চলে যেতে হয়েছে, অথবা কখনো এমন হতে পারে যে তার নিজের কারণেই সে ঠিক থাকতে পারছে না এবং সে কারণেই তাকে চলে যেতে হয়েছে। তার মানে এই যে চলে যাওয়াটা, তাহলে প্রশ্ন হচ্ছে সে কি এই 6 বছর আগে বুঝে নেই যে আমরা এই 6 বন্ধু 6 বছর আগে যখন সে শুরু করেছে তখন কি স্ট্রেংথ ঠিক মতো মাপা হয় নাই? আমি বলবো তখন স্ট্রেংথ ঠিক মতো মাপা হয় নাই, এবং তখন স্ট্রেংথ নিউট্রালিটিতে মাপা হয় নাই। তার মানে নিউট্রাল নিক্তিতে সে স্ট্রেংথটা মাপা হয় নাই, এবং এই যে নিউট্রাল নিক্তিতে মাপা হলো না, এটা হচ্ছে কারবার সংগঠনের সবচেয়ে বড় ভুল। এখন প্রশ্ন হচ্ছে, নাও ইউ আস্ক দ্য কোয়েশ্চেন যে তাহলে এইটা মাপবে কে? অবশ্যই যিনি এন্টারপ্রেনিউর তিনি এটা একা মাপলে হবে না। আমাদের পরীক্ষার খাতা কি আমরা দেখি? আপনি যে এসএসসি পাস করলেন সেখানে কি পরীক্ষার খাতা আপনি দেখেছেন না অন্য কেউ দেখেছে? আপনাকে যে ইন্টারমিডিয়েট ডিগ্রিটা দিল সেখানে কি খাতা আপনি দেখেছিলেন না অন্য কেউ দেখেছে? আপনি যে কোনো জায়গায় ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন সেখানে কি খাতা আপনি দেখেছেন না অন্য কেউ দেখেছে?
অবশ্যই সেখানে খাতা আপনি দেখেন নাই, অন্য কেউ দেখেছে, তার মানে অন্য কেউ আপনাকে মূল্যায়ন করেছে। তাহলে বিজনেস যখন আপনি সংগঠন করবেন, অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে আপনি একা মূল্যায়ন করলে আপনার মূল্যায়ন সঠিক নাও হতে পারে। আপনাকে এক্সটার্নাল মূল্যায়ন বা এক্সটার্নাল যিনি আছেন তার সাথেও আপনাকে কথা বলে এই মূল্যায়ন করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, মূল্যায়ন কি এক্সটার্নাল কেউ করবেন নাকি আপনি করবেন? আসলে করবেন আপনি, কিন্তু এক্সটার্নালের সহায়তায় করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি এক্সটার্নাল পাবেন কোথায়? এটা একটা বড় প্রশ্ন। বাংলাদেশের ক্ষেত্রে এটা একটা বিশাল প্রশ্ন। আপনি এক্সটার্নাল আপনার হাতের কাছে পাবেন না যিনি আপনাকে এই বিষয়ে হেল্প করতে পারেন। কারণ যে এক্সটার্নালের কাছে আপনি কথাগুলো জিজ্ঞেস করবেন বা যার সাথে আপনি কথা বলবেন, অনেকগুলো প্রশ্ন আছে। তিনি এক্সটার্নাল মানে কি? তিনি কি এরকম একজন লোক যার সাথে আপনার জীবনে কোনো সম্পর্ক নাই, আপনি তাকে গিয়ে একদিন জিজ্ঞেস করলেন আর তিনি আপনাকে সবকিছু অটোমেটিক টপ টপ করে বলে দেবে? এরকম আসলে হওয়ার কথা না। তাহলে কি হবে? আরেকটা হতে পারে যে, হ্যাঁ ঠিক আছে, যাকে আপনি জিজ্ঞেস করছেন তিনি হয়তো আপনার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, আপনাকে তিনি অবজার্ভ করেছেন, কিন্তু আপনার এই প্রশ্নটা যখন আপনি করছেন তখন নির্মোহভাবে উত্তর দেওয়ার এবিলিটি ওনার হয়তো নাই। কারণ উনি এই বিষয়গুলো কখনো ভাবেনি আর এই বিষয়গুলোর মধ্যে দিয়ে উনি কখনো যান নাই। তার মানে ব্যবসা অথবা উদ্যোগ কি জিনিস, কাকে বলে, এটা কিভাবে করতে হয় উনি আসলে জানেনই না। তো যেহেতু যিনি জানেন না, তাকে আপনি শুধু শুধু এই কথাগুলো আসলে জিজ্ঞেস করে তাকে একটা বিব্রতকর অবস্থায় ফেলবেন, এবং ফাইনালি উনি যদি কিছু আনসার দেয়ও, সেই উত্তর আপনার কোনো কাজে লাগবে না। সো তাহলে আপনাকে কি করতে হবে? প্রথম কথা হচ্ছে, অবশ্যই আপনি অনেকের সাথে কথা বলবেন। যিনি হয়তো স্বল্প পরিচিত তার সাথেও কথা বলবেন, যিনি অধিক পরিচিত তার সাথেও কথা বলবেন, এবং যিনি হয়তো উদ্যোগ নিয়ে কাজ করেন তার সাথেও কথা বলতে পারেন, এবং যিনি হয়তো প্রফেশনালি এই কাজগুলো করেন আপনি তার সাথেও কথা বলতে পারেন। আরেকটা হচ্ছে যে, হ্যাঁ, যদি আপনি কোনো প্রফেশনাল গ্রুপের সাথে থাকতে পারেন তাহলে এই কাজটি আপনি খুব ভালো করতে পারবেন। যদি সম্ভব হয় কোনো একটি প্রফেশনাল গ্রুপের সাথে থাকা, ইট ইজ গুড। মানে একজন উদ্যোক্তার জন্য একটি প্রফেশনাল গ্রুপ খুবই প্রয়োজন। এখন বাংলাদেশে এরকম গ্রুপ আছে কিনা? অবশ্যই আছে। আপনি খুঁজলে আপনার চারপাশে এরকম অনেক গ্রুপ পাবেন। সেখানে হয়তো খুব বড় বড় অফিসিয়াল গ্রুপও আছে। আমার জানা মতে অনেক অ্যাসোসিয়েশন আছে। আমার জানা মতে অনেক ক্লাব আছে এ ব্যাপারে কাজ করে। অথবা ওকে আমরা রোটারি ক্লাব, লায়ন্স ক্লাব, তারপরে এরকম অনেকগুলো প্রফেশনাল ক্লাব এখন বাংলাদেশে কাজ করছে। আপনি সেখানেও এরকম অনেক লোক আপনি পেয়ে যাবেন, যে লোক আপনার আপনার সাথে ওঠা বসা করার মাধ্যমে আপনার ব্যাপারে তাদের মধ্যে একটা ধারণা তৈরি হবে। আপনি সেরকম কোনো গ্রুপের সাথে থাকতে পারেন যার দ্বারা আপনি আসলে একটি সঠিক মূল্যায়ন, আপনার নিজের ব্যাপারে একটি সঠিক মূল্যায়ন পাবেন। তো আজকে আমরা স্ট্রেংথের একটা পোর্শন আমরা আলোচনা করলাম। বাকি ভিডিওতে আমরা স্ট্রেংথের বাদ বাকি যে বিষয়গুলো আছে সেটা আমরা আলোচনা করব, এবং আমরা এই স্ট্র্যাটেজি এর উপরে হয়তো আমাদের 4-5টা সেশন বা তার বেশি সেশনও আসলে দরকার হতে পারে। আমরা এই পুরো বিষয়টাকে আসলে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চাই। তো আমার আর্গুমেন্ট থাকবে, আমার চাওয়া থাকবে, যদি সম্ভব হয় তাহলে আমাদের কোনো একটি বিষয়ের যতগুলো সেশন বা লেকচার হবে সবগুলো যদি আপনি শুনতে পারেন তাহলে একটা পূর্ণাঙ্গ চিত্র আপনি পাবেন, যেটা আপনার কাজে আসবে।